ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে আসছি আমাদের মেডিকেল ফাউন্ডেশন ক্লাস সিরিজের চ্যাপ্টার 8 সমন্বয় নিয়ন্ত্রণের সেকেন্ড লেকচারে। আমরা প্রথম লেকচারে ভূমিকা নিয়ে কথা বলেছি, কেন আমরা এই লেকচারগুলোর দিকে অনেক বেশি মনোযোগ দিচ্ছি বা কেন আমাদের লেকচারগুলো, ফাউন্ডেশনের প্রয়োজন কোথায়, ভর্তি পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে, বা যখন আমরা একদম প্রিপারেশন করা শুরু করব ফ্রম জিরো, একদম গ্রাউন্ড লেভেল থেকে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত আমাদের কিন্তু ধীরে ধীরে উঠতে হয়। তো ফাউন্ডেশন অনেকটা সিঁড়ির মতো কাজ করবে। যারা যারা মোটামুটি ভিত্তি নিয়ে একটু ঝামেলায় আছো তাদের জন্য এই কথা। ফাউন্ডেশন আপনাদেরকে একটু সামনে পুশ করতে সাহায্য করবে। তা আমরা যখন আমাদের এই যে ছিলাম, আমাদের জন্য সম্পূর্ণ জিনিসটুকু নিজেদের বানিয়ে নিতে হতো। মানে আমাদের যদি কখনো ল্যাকিংস থাকতো, এটা আমাদের মাল্টিপল সোর্স থেকে মাল্টিপল বই খুঁজে মাল্টিপল স্যারের কাছে গিয়ে আমাদের এগুলো সলভ করা লাগতো। বাট যেহেতু আমরা এগুলো সলভ করে আসছি এবং আমরা সবসময় ফিল করতাম এটার একটা সলিউশন থাকা দরকার, ফর দ্যাট রিজন উই ওয়েন্ট ইনটু ফাউন্ডেশন ক্লাস। তো আজকে সেই সিরিজের সেকেন্ড ক্লাস। আজকে আমরা পড়ব মস্তিষ্ক, আজকে আমরা পড়ব তার কাজ, এবং লাস্ট হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এর মধ্যে যে প্রথম অংশটুকু আছে এটা পরীক্ষার জন্য হচ্ছে 3 স্টার। 3 স্টার কথাটার মানে হচ্ছে এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই যদি 3টা স্টারের ক্যাটাগরিতে কল্পনা করেন। আর সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হচ্ছে এখানে 1 স্টার বা 0 স্টারের পর্যায়ে পড়ে। এখান থেকে নরমালি ভর্তি পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসে না। তাহলে ওটাই হচ্ছে মেইন কথা, মস্তিষ্ক 3 স্টারের মধ্যে পড়ছে আর সেরিব্রোস্পাইনাল ফ্লুইড 1 স্টারের মধ্যে পড়ছে। সবার আগে দেখো আমরা মস্তিষ্ককে ভাগ করেছি কয়েকটা ভাগে। তো যারা যারা লাস্ট লেকচার করে আসছো, আমরা হালকা করে রিক্যাপ করার চেষ্টা করি। আমরা কি করেছিলাম? আমরা বলেছিলাম আমাদের যে ভ্রূণীয় স্তর হয়, আমাদের যে এমব্রায়োনিক লেয়ারটা হয়, আমাদের সেই এমব্রায়োনিক লেয়ারের মধ্যে মোট 3টা লেয়ার দেখতে পাওয়া যায়। মোট 3টা এমব্রায়োনিক লেয়ার আমরা দেখতে পাই। প্রথম যে এমব্রায়োনিক লেয়ার তার নাম হচ্ছে একটোডাম। পরের যে এমব্রায়োনিক লেয়ার তার নাম হচ্ছে মেসোডাম, এবং এর পরেরটার নাম হচ্ছে এন্ডোডাম। এই 3টা ভ্রূণীয় লেয়ার আমাদের মধ্যে থাকে। এই যে 3টা ভ্রূণীয় স্তর তোমরা দেখতে পাচ্ছ, বা যে এমব্রায়োনিক লেয়ার গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই এমব্রায়োনিক লেয়ার গুলো ডিভিশন করে করে বা বিভাজিত হয়ে হয়ে তোমার নানান ধরনের অঙ্গ তৈরি করে। মানে এখানে প্রত্যেকটা ভ্রূণ স্তরের নানান ধরনের কাজ আছে। যদি তুমি চিন্তা করো আমার মাংস কোত্থেকে তৈরি হয়েছে, আমার হাড্ডি কোত্থেকে তৈরি হয়েছে, আমার তরুণাস্থি কোত্থেকে তৈরি হয়েছে, তাহলে উত্তর হতে সেখানে মেসোডাম। এরকম করে প্রত্যেকটা ভ্রূণ স্তর আলাদা আলাদা কাজ আছে। আমরা যখন মানব জীবনের ধারাবাহিকতা পড়বো, সেটা আমি তোমাদেরকে পরামর্শ করি, যখন মানব জীবনের ধারাবাহিকতা আমরা পড়বো তখন দেখবো প্রত্যেকটা ভ্রূণ স্তরের ইম্পর্টেন্সটা কোথায়। আজকে আমরা যাকে নিয়ে কাজ করব তার নাম হচ্ছে একটোডাম। এই যে একটোডামটা আছে, সে একটোডাম যখন তুমি একদম ভ্রূণীয় অবস্থায় থাকো, মানে 8 সপ্তাহ যখন তোমার মায়ের পেটে বয়স, তখনই একটোডাম থেকে একটা নালীর জন্ম হয়। এই একটোডাম থেকে একটা নালীর জন্ম হয়। এই যে নালীটা তোমরা দেখতে পাচ্ছ, এই নালীটার নাম হচ্ছে নিউরাল নালী বা নিউরাল টিউব। নিউরাল টিউব। এই নিউরাল টিউবটা দুইটা কাজ করে। প্রথম কাজ কি করে, সে সুন্দর করে পিঠ বরাবর, এটা কোন বরাবর থাকে, এটা থাকে হচ্ছে পৃষ্ঠ বরাবর থাকে, পৃষ্ঠ বরাবর থাকে। ও পৃষ্ঠ বরাবর নিচের দিকে নামা শুরু করে আর উপরের দিকে ওঠা শুরু করে। উপরের দিকে উঠতে উঠতে এই নালীটা ভাঁজ হয়ে একটা অঙ্গ গঠন করে, আর এটা নিচে সোজা এরকম করে নেমে যায় এবং নিচে এখানে গিয়ে শেষ হয়ে যায়। তো পরে যখন আমরা বড় হয়ে যাই, উপরের জায়গাটা বড় হয়ে গেছে, এটা নাম আমরা দিই মস্তিষ্ক। আর এই নালীটার নাম তখন চেঞ্জ হয়ে যায় সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড। তো আজকে আমাদের পড়াশোনা মেইনলি হচ্ছে কাকে নিয়ে, এই মস্তিষ্ককে নিয়ে। তাহলে দেখা গেছে কি একটোডাম আমাদের পিঠ বরাবর থাকে। তো এই পিঠ বরাবর যে একটোডাম থাকে সেটা নিচের দিকে নামে, নামতে নামতে তার নাম হয় সুষুম্না কাণ্ড। আবার যখন সে উপরের দিকে উঠে বড় হয়ে যায় তখন তার নাম হয় মস্তিষ্ক। এই যে মস্তিষ্ক, সেটা যখন আরো ডেভেলপ করা শুরু করে, যখন তোমার মায়ের পেটে বয়স বাড়তে থাকে, 12 সপ্তাহ, 16 সপ্তাহ, 20 সপ্তাহ, এরকম যখন বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, তখন সে মস্তিষ্কে অনেকগুলো ফোল্ডিং বা ভাঁজ দেখতে পাওয়া যায়। যেই ভাঁজটা সামনের দিকে থাকে তার নাম অগ্র, কারণ সামনের দিকে আছে। ওকে ইংরেজিতে বলা হয় ফোর ব্রেইন। ফোর ফোর মানে সামনে, হ্যাঁ, ফোর ব্রেইন বলা হয়। একটা ভাঁজ, একটা কুণ্ডলী মাঝখানের দিকে থাকে, তার নাম হয় মধ্য মস্তিষ্ক, বা যেটাকে আমরা বলি হচ্ছে মিড ব্রেইন।
আর একটা পেছনের দিকে থাকে অনেক বিরাট অংশ, সেটাকে আমরা বলি হই পশ্চাৎ মস্তিষ্ক, বা ওকে বলে হচ্ছে আমরা হাইন্ড ব্রেইন। গেল। এই যে অগ্র মস্তিষ্ক আছে, এটা হচ্ছে আমাদের তিনটা যে ভাঁজ দেখতে পাচ্ছি তার মধ্যে সব থেকে বড় পার্ট। এটা হচ্ছে সব থেকে বড় অঞ্চল। সব থেকে বড় মানে কত বড়? বলা হয় আমাদের ব্রেইনের, মানুষের ব্রেইনে যদি তুমি কথা বলো, তবে মানুষের ব্রেইনের অ্যারাউন্ড 90 থেকে 92% জায়গা সে একাই দখল করে ফেলে আমাদের অগ্র মস্তিষ্ক। তার আন্ডারে কি আছে? সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, আমরা সব পড়বো। এরপর মধ্য মস্তিষ্ক আছে, খুবই ছোট, এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের সব থেকে ছোট অংশ, সব থেকে ছোট অংশ, একদম ছোট। এবং পেছনে আছে পশ্চাৎ মস্তিষ্ক, যেটাকে আমরা এই দুইজনের মাঝখানে কল্পনা করতে পারি। তাহলে এটা যদি 92% হয়, এটা 1 থেকে 2% হয়, বাকিটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। সবগুলো অংশ নিয়ে পড়ো, বাট সবগুলো অংশের নাম আমরা জেনে নিই। সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এগুলো হচ্ছে অগ্র মস্তিষ্কের মধ্যে পড়ে, আমরা দেখবো একটু পরে এটা। মধ্য মস্তিষ্কের মধ্যে 4টা পার্ট আছে, টেকটাম, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিজেমিনা আছে, সেরেব্রাল পেডাঙ্কেল আছে। পশ্চাৎ মস্তিষ্কের আন্ডারে 3টা নাম আছে। তো চলো আমরা ধাপে ধাপে একটা করে আগাই, যাতে আমাদের কখনো বুঝতে অসুবিধা না হয়। সবার আগে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে সেরেব্রাম। আমি যদি কখনো সামনে, তোমার সামনে এভাবে দাঁড়িয়ে থাকি, এবং তুমি যদি কখনো উপর থেকে একটা ছবি নাও, এক্সরে নাও, আমি এভাবে দাঁড়িয়ে আছি, তুমি উপর থেকে ক্যামেরা দিয়ে আমার ছবি নিচ্ছ, তখন আমার ব্রেনটা দেখতে অনেকটা এরকম মনে হবে। এবং বলা হয় আমাদের মস্তিষ্কে যে 3টা অঞ্চল আছে, অগ্র মস্তিষ্কের 3টা পার্ট। তাহলে আমাদের অগ্র মস্তিষ্কের কয়টা পার্ট? আমাদের অগ্র মস্তিষ্কের মোট 3টা পার্ট। প্রথম যে পার্টটার নাম, তার নাম হচ্ছে সেরেব্রাম। এর পরটার নাম হচ্ছে থ্যালামাস, আর এর পরটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। এই যে সেরেব্রামটা আছে, এই সেরেব্রামটাই হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের সব থেকে বেশি জায়গা দখল করে, এরকম একটা জায়গা। তা আমরা সবাই জেনে গেছি অগ্র মস্তিষ্ক কতটুকু জায়গা দখল করে। অগ্র মস্তিষ্ক 90 থেকে 92% জায়গা দখল করে সম্পূর্ণ ব্রেনের। কিন্তু সেরেব্রাম তার মধ্যে কত জায়গা? বলা হয় অগ্র মস্তিষ্ক 90 থেকে 92 ভাগ হতে পারে, বাট সেরেব্রাম অ্যারাউন্ড 85 থেকে 90% জায়গা একাই দখল করে ফেলে। তাহলে পরীক্ষায় যদি কখনো সিঙ্গেল ইউনিট হিসেবে প্রশ্ন করে যে সিঙ্গেল ইউনিট হিসেবে কোনটা সব থেকে বড়, তখন সেরেব্রাম সব থেকে বড়। আর মস্তিষ্কের বিচারে অগ্র, মধ্য, পশ্চাতে ভাগ করলে অগ্র সব থেকে বড়, বাট অংশ হিসেবে বিচার করলে সেরেব্রাম সব থেকে বড়। তো বলা হয় সেরেব্রাম এটা যত বেশি উন্নত হবে, এটা যত বেশি উন্নত হয়, তথা এটা যত বেশি বড় হবে, তত তোমার বুদ্ধিমত্তা প্লাস শ্রেষ্ঠত্ব বাড়তে থাকবে, শ্রেষ্ঠত্ব বৃদ্ধি পাবে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো আমাদের ব্রেনের যে বাকি অংশগুলো আছে, ওগুলো যে কাজগুলো করে শুধু স্বাভাবিক কাজ, খাওয়া দাওয়া টাইপের কাজ, যেগুলো দিয়ে তুমি কখনো উন্নতি লাভ করো না। বাট সেরেব্রাম দুনিয়ার সব থেকে কঠিন এবং কমপ্লেক্স টাস্কগুলোকে করার চেষ্টা করে। তাই যার সেরেব্রাম যত বড়, যত বেশি উন্নত, তার কমপ্লেক্স টাস্ক করার ক্যাপাবিলিটি তত বেশি। এবং আমরা যে বলি আমরা আশরাফুল মাখলুকাত বা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ প্রাণী, কেন বলছি? কারণ দুনিয়াতে এখনো পর্যন্ত যা আবিষ্কার হয়েছে, যত প্রাণী আবিষ্কার করা হয়েছে, এদের মধ্যে রেশিও করলে সব থেকে বড় সেরেব্রাম হচ্ছে মানুষের। তাই মানুষের দেখা যায় কমপ্লেক্স টাস্ক করার ক্যাপাবিলিটি সব থেকে বেশি, নতুন জিনিস শেখার প্রবণতা সব থেকে বেশি, নতুন ম্যাথ সলভ করার প্রবণতা সব থেকে বেশি, অসীমকে ছোঁয়ার সামর্থ্য বেশি। কখনো কোনো তিমি মাছের ইচ্ছাই হবে না জানার জন্য কিভাবে দুনিয়া সৃষ্টি হয়েছে। মানুষের ইচ্ছা হচ্ছে কমপ্লেক্স সলভ করার, জাস্ট বিকজ অফ সেরেব্রাম। তো এই সেরেব্রামকে উপর থেকে দেখলে 2টা অংশে ভাগ দেখতে পাওয়া যায়। এই মাঝখানে যেটা দেখতে পাচ্ছ এখন, যেটা এখন দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার, মানে এটা বাম পাশে থাকে, বাম পাশের খণ্ডক। আর এটা রাইট হেমিস্ফিয়ার, এটা ডান পাশে থাকে উপর থেকে ছবি তুললে, ঠিক আছে? এবং এই দুইজন কানেক্টেড থাকে কিছু সুতা দ্বারা বা কিছু স্নায়ু দ্বারা, দুইটা কানেক্টেড থাকে। এই কানেকশনের নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। কানেকশনের নাম কি? কর্পাস ক্যালোসাম। তাহলে আমরা কি শিখলাম? লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার বোথ আর কানেক্টেড বাই কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসামে যুক্ত। বাট এদের কাজ কি? এদের কাজ হলো আমাদের যে লেফট হেমিস্ফিয়ার আছে, সেটা ধরো এটা লেফট সাইড হলে আমার লেফট হ্যান্ড এখানে আছে না, এটা আমার লেফট হ্যান্ড বাট আমার লেফট বডি, আর এটা আমার রাইট হ্যান্ড বা রাইট বডি।
তাহলে এটা হচ্ছে আমার লেফট বডি বা লেফট শরীর, আর এটা হচ্ছে আমার রাইট শরীর বা আমার রাইট বডি। তাহলে চিন্তা করে দেখো লেফট হেমিস্ফিয়ার কি করছে। লেফট হেমিস্ফিয়ার রাইট সাইড থেকে যত ইনফরমেশন আছে সবগুলাকে নেয়, সবগুলাকে অ্যানালাইসিস করে এবং এগুলো সম্পর্কে রেজাল্ট দেয়। তাহলে আমার বডির রাইট সাইডে যত ফাংশন সবগুলোকে অ্যানালাইসিস করা, পারফর্ম করা, অর্ডার দেওয়া, মিমিক করা হচ্ছে আমার লেফট হেমিস্ফিয়ারের কাজ। আবার আমার বডির লেফট সাইডে যা ফাংশন হচ্ছে সেগুলোকে অ্যানালাইসিস করা হচ্ছে আমার রাইট সাইডের কাজ। তাই বলা হয় আমার লেফট হেমিস্ফিয়ার বা বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার আমার বডির ডান পাশকে কন্ট্রোল করে, আর রাইট হেমিস্ফিয়ার বা ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার আমার বডির বাম পাশকে কন্ট্রোল করে। তো একটু গল্পের জন্য চাইলে বলতে পারি পৃথিবীতে নরমালি লেফট হেমিস্ফিয়ার ডোমিনেটেড লোক সব থেকে বেশি। আমরা যেহেতু ডান হাতি সবাই বা আমরা সবকিছুতে ডান হাত ব্যবহার করার চেষ্টা করি, ফর দ্যাট রিজন বলা হয় আমাদের লেফট হেমিস্ফিয়ার বা লেফট যে সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে সেটা সব থেকে বেশি ডমিনেন্ট অ্যামং দ্য হোল পিপল। আশা করি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। তো আমাদের ব্রেনটা যখন বিকশিত হয় তখন স্মুথ হিসেবে বিকশিত হয় না, স্মুথ আকারে আগায় না, এটা ভাঁজ 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 হয়ে আগায়। ছবি হয়তো তোমরা দেখতে পাচ্ছ, এটা অনেকটা এরকম, এভাবে চলতে থাকে, এরকম গর্তের মতো নিচের দিকে নেমে যায়, আবার চলতে থাকে, আবার গর্তের মতো করে নেমে যায়, আবার চলতে থাকে, এরকম গর্ত করে এরকম এরকম করে চলতে থাকে। মানে আমাদের ব্রেন কিন্তু স্মুথ সারফেসড না, আমাদের ব্রেন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন সারফেসে মুভ করতে থাকে, আপ ডাউন সারফেস মুভমেন্ট করে। তো এই যে ব্রেন আপ ডাউন সারফেসে মুভ করছে, এই জিনিসটার মধ্যে আমরা যে ডাউন পোরশনটা দেখতে পাচ্ছি, এই যে পোরশনটা ডাউন পোরশনটা, এই ডাউন পোরশনের নাম হচ্ছে সালকাস। সালকাস কথাটার মানে হচ্ছে গর্ত, ল্যাটিন শব্দ আর কি। আর যেটা উপরের দিকে সমতল অংশ আছে এটাকে বলা হচ্ছে জাইরাস বা গাইরাস। জাইরাস কথাটার মানে হচ্ছে উঁচু অংশ। তাহলে আমাদের ব্রেনের যে উঁচু অংশ তার নাম হচ্ছে জাইরাস, আর যেটা গর্ত টাইপের অঞ্চল সেটাকে বলছি আমরা সালকাস। তাহলে আশা করি জাইরাস আর সালকাস সম্পর্কে সবার ক্লিয়ার। এখন আমাদের সেরেব্রাম এত বড় এবং আমাদের সেরেব্রাম এত কাজ করে, আমরা তখন উপর থেকে ছবিটা দেখেছি, আমরা এখন পাশ থেকে দেখব। আমি এভাবে সামনের দিকে তাকিয়ে আছি, তুমি পাশ থেকে এক্সরে মেশিন দিয়ে আমার ব্রেনের ছবি তুলছো বা এমআরআই করছে, এভাবে এই অ্যাঙ্গেলের ছবি তোলার চেষ্টা করছো। যখন এই অ্যাঙ্গেলের ছবি তুলবা তখন তোমার ব্রেনের ঠিক এভাবে দেখা যাবে। তো আমাদের সেরেব্রাম এত ফাংশন করে, এত ভ্যারাইটিজের ফাংশন করে, সেরেব্রামের ফাংশনকে অ্যানালাইসিস করার জন্য আমরা সেরেব্রামকে ফাংশনালি 5টা লোবে ভাগ করি। 5টা লোব, একটা লোবের নাম ফ্রন্টাল, এটা 1, এটা প্যারাইটাল সেকেন্ড লোব, টেম্পোরাল থার্ড লোব, অক্সিপিটাল ফোর্থ লোব, আর একটা লোব থাকে সবার সেন্টারে যেটা সাইড থেকে দেখা যায় না, কাটার পর দেখা যায়, সে ফিফথ লোবের নাম হচ্ছে লিম্বিক লোব। তাহলে ফর ফাংশনাল পারপাস আমাদের সেরেব্রামকে ব্যাখ্যা করার জন্য আমরা সেরেব্রামকে মোট 5টা অঞ্চলে ভাগ করি, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, লিম্বিক। একটু দেখাই, এই ফ্রন্টাল লোব, এই যে ফ্রন্টাল লোব, এই প্যারাইটাল লোব, এই টেম্পোরাল, যেখানে থাপ্পড় দিই আমরা, সেখানে যেখানে টেম্পার নষ্ট হয় থাপ্পড় দিলে, যেখানে থাপ্পড় দিলে মাথাটাতে ব্যথা করে, মেজাজ গরম হয়ে যায়, ওটা নাম হচ্ছে টেম্পোরাল লোব। ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, চোখের ঠিক পেছনে যেটা অঞ্চল সেটা অক্সিপিটাল লোব, একদম সেন্টারে ভেতরের দিকে হচ্ছে লিম্বিক লোব। তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, লিম্বিক, ভেতরের দিকে লিম্বিক। এগুলোর ফাংশন কি? ফ্রন্টাল লোবের ফাংশন হচ্ছে তোমার যত ধরনের কমপ্লেক্স টাস্ক আছে, যত ধরনের কমপ্লেক্স টাস্ক আছে সব ধরনের কমপ্লেক্স টাস্ক গুলোকে করা হচ্ছে ফ্রন্টাল লোবের কাজ। যেমন কমপ্লেক্স টাস্ক কথাগুলোর মানে কি? নতুন সুর তোলা, ম্যাথ সলভ করা, গান গাওয়া, সুন্দর করে কথা বলা, যে কোনো ধরনের আইকিউ দিয়ে চিন্তা করা, বিবেক দিয়ে কাজ করা, ডিসিশন নেওয়া, বড় বড় যুদ্ধে ইনস্ট্যান্ট ডিসিশন দেওয়া, এখন কি করব, ফুটবলের কিকটা কেমনে নিব, যত ধরনের কমপ্লেক্স টাস্ক আছে সব কমপ্লেক্স টাস্ক এখানে হয়। তাই যদি কখনো প্রশ্ন করে ফ্রন্টাল লোবের কাজকে, আমি এরকম করে মনে রাখতাম, যেসব কাজ মানুষকে বাকি সবার থেকে আলাদা করে, যেসব কাজ মানুষকে বাকি সবার থেকে আলাদা করবে সেগুলো হচ্ছে ফ্রন্টাল লোবের কাজ। তাহলে বুদ্ধি, চিন্তা, বিবেক, তারপর আর কি আছে, ম্যাথ করা, প্রবলেম সলভ করা, সবগুলো ফ্রন্টাল লোবের কাজ। তাহলে টেম্পোরাল লোবের কাজ কি? টেম্পোরাল লোবের কাজ সব থেকে সোজা। কেন? কারণ টেম্পোরাল লোব কানের পাশে থাকে। তাহলে যেহেতু এটা কানের পাশে থাকে তাহলে ওর কাজ হচ্ছে শ্রবণে সাহায্য করা, শ্রবণে সাহায্য করা।
তাহলে শ্রবণে সাহায্য করে ফেলেছে। এটা একদম পেছনে আমরা চলে যাই, একদম পেছনে যে অক্সিপিটাল লোবের কাছে যাই, ও চোখ, এখানে যদি তোমার আই থাকে তাহলে আই এর যত ইনফরমেশন সবগুলো ট্রান্সফার করা হয় অক্সিপিটাল লোবের কাছে। চোখের যত ইনফরমেশন সেটা যাবে অক্সিপিটাল লোবের কাছে। তাহলে অক্সিপিটালের কাজ হচ্ছে ও দিয়ে অকুলার ফাংশন। অকুলার ফাংশন, অকুলার ফাংশন কথাটার মানে হচ্ছে দেখা। অকুলার মানে দেখা, যেটাকে তুমি একটু সুন্দর করে যদি সাহিত্যের ভাষায় বলো তখন সেটা হবে দর্শন। বুঝলাম। তাহলে বাকি থাকে প্যারাইটাল। মনে রাখবে প্যারাইটাল হচ্ছে আমাদের অনুভূতি বিশ্লেষণে সাহায্য করে। অনুভূতি, অনুভূতি বিশ্লেষণে সাহায্য করে। মানে ব্যথা পাইছো নাকি, কেমন ব্যথা, আগুনে জ্বলে গেছে কেমন ব্যথা, একটু প্যারা লাগতেছে, যত ধরনের চাপ জাতীয় অনুভূতি, যত অনুভূতি আছে সবগুলো অনুভূতিকে একটু ব্যাখ্যা করতে পারে প্যারাইটাল। যদিও প্যারাইটালটা আমাদের খুব বেশি ভালো কাজ করে না, তাই প্যারাইটালটা বাদ দিয়ে পড়বা তোমরা ফ্রন্টাল, টেম্পোরাল, অক্সিপিটাল আর লাস্টে লিম্বিক। লিম্বিকের কাজটা খুব চমৎকার। লিম্বিককে বলা হয় এটা আমাদের বডির সবথেকে বেসিক নিডগুলোকে ডিল করে, বেসিক পরিবর্তন বা বেসিক প্রয়োজনগুলোকে ডিল করে। তাহলে চিন্তা করো তোমার বেসিক প্রয়োজন কি। তুমি হয়তো বলো ভাই আমার বেসিক প্রয়োজন সকালবেলা ঘুম থেকে উঠে কোচিং এসে ক্লাস করা, বাট এটা তুমি মানুষ হিসেবে বলছো, তুমি তো আসলে মানুষ না, তুমি জানোয়ার। তুমি জাস্ট নিজেকে মানুষ বলো আর কি, বাট বেসিক্যালি তুই একটা জানোয়ার। তুই আজকে পড়াশোনা কেন করিস? কারণ তোর চিন্তা করার দরকার নেই, দুপুরে তো শিকার করা লাগবে। তোর চিন্তা করার দরকার নেই রাতে যদি সিংহ অ্যাটাক করে কেমনে বাঁচবো, তোর চিন্তা করারই দরকার নেই। ফর দ্যাট রিজন, যেহেতু তোমার কোনো কাজই নেই, শিকার করার দরকার নাই, খাবার খোঁজার দরকার নাই, নিজেকে প্রোটেকশন দেওয়ার দরকার নাই, ফর দ্যাট রিজন আমরা পড়াশোনা করছি। নাহলে কি আমাদের পড়াশোনা করার কথা নাকি? আমরা তো সিংহ বাঘের মতো শিকার করে বেড়াইতাম আগেরকার যুগে। তাহলে জানোয়ার হিসেবে তোমার বেসিক নিড মোট 4টা। কি? খাওয়া, ঘুম, জনন এবং রেচন। তোমার বেসিক নিড। তোকে বাথরুমে যাইতে হবে, তোরে খাইতে হবে, ক্ষুধা লাগলে তোর বাচ্চা পয়দা করতে হবে, কারণ তোর বংশধর নালে হারাই যাবে, তোর বাচ্চা পয়দা করতে হবে। তাহলে জনন রেচন, হাগু করা লাগবে, টয়লেটে যাওয়া লাগবে। তাহলে যত ধরনের জনন রেচন, যত ধরনের স্বাভাবিক কাজ বা বেসিক নিড আছে, যেগুলোকে তুমি চাইলে বলতে পারো সহজাত প্রবৃত্তি। সহজাত মানে যেগুলো জন্ম থেকে তুমি ন্যাচারালি পারো, যেগুলো তোমার করতেই হবে। তো একটা ছোট বাচ্চার দিকে তাকে ওর কি করে? একটা ছোট বাচ্চার কি করা লাগবে? ছোট বাচ্চাকে জাস্ট একদম বড় সাইজ করে দেখো। একটা ছোট বাচ্চা পয়দা হইছে, ওটাকে এখন 28 বছরে নিয়ে আসো। পড়াশোনা না করে কি করতো? খাইতো, ঘুমাইতো, বাথরুমে যাইতো, হাগু করতো, টয়লেট করতো, এবং যখন ম্যাচিওর হবে তখন বাচ্চা পয়দা করতো। এটাই তোমার সহজাত প্রবৃত্তি। তাহলে যত ধরনের সহজাত কাজ তুমি ন্যাচারালি করো, যেমন তোমাকে কোনো শেখানোর দরকার নাই কিভাবে যৌন কাজ করতে হবে। তোমাকে জনন কাজ কখনো শেখানোর দরকার নাই, যে উদ্বাসে একটা কোর্স আছে, অনলাইনে একটা কোর্স পাইছি আব্বা, 15 দিনে যৌন কর্ম শিখাই দিবে, যাই ভর্তি হয়ে 1000 টাকা ডিসকাউন্ট। শিখার দরকার নাই তোর এটা। কেন শিখার দরকার নাই? যখন ন্যাচারালি পারিস। তাহলে যেসব তোমার বেসিক নিড ওগুলো তুমি ন্যাচারালি পারবা, ওগুলো তুমি ন্যাচারালি যে কোনো ভাবে করে নিবা। সিংহকে কখনো শেখানোর দরকার নেই, গিয়ে ঘাড়ের মধ্যে একটা কামড় দিবি, জোরে কামড় দিয়ে তুলে ফেলবি, আমরা মরে যাবে। ন্যাচারালি যেগুলো পারো সেগুলোকে কন্ট্রোল করা হচ্ছে লিম্বিক লোবের কাজ। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে হাউ সেরেব্রাম লুকস লাইক, এটাই হচ্ছে সেরেব্রামের টোটাল ডেসক্রিপশন। তো এখন আসো তাহলে আমরা সেরেব্রামকে একটু সামারাইজ করার চেষ্টা করি। তাহলে সেরেব্রামের কাজ কি? এক, যত উন্নত কাজ, যত উন্নত কাজ আছে সবগুলো উন্নত কাজকে এক্সপ্লেইন করা। তাহলে উন্নত কাজগুলো আমরা সবাই জেনে গেছি কি কি। এক, বাক শক্তি, তুমি বলতে পারো স্পিচের কথা, তুমি বলতে পারো সলভের কথা বা সলিউশন মেক করার কথা, তুমি আইকিউ বলতে পারো, বিবেক বলতে পারো, যে কোনো ধরনের উন্নত ফাংশন যেগুলো মানুষের মধ্যে অনেক বেশি, এই সবগুলো ফাংশন হচ্ছে সেরেব্রামের কাজ। আর সেরেব্রামের কাজ কি? সেরেব্রামের কাজ হচ্ছে তোমার পেশির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা। পেশির কার্যকলাপ, তোমার যত ধরনের হাত দিয়ে উন্নত কাজ হয়, বোলিং করা, ক্রিকেট খেলা, কলম ধরা, যত উন্নত ফাংশন যেটা কেউ পারে না দুনিয়াতে। চিন্তা করো সবাই দুনিয়ায় হাঁটতে পারে, বাট সবাই কি ক্রিকেট খেলতে পারে? সব পশু পাখি হাঁটতে পারে, সব পশু পাখি বসতেও পারে, বাট সবাই ক্রিকেট ফুটবল খেলতে পারে না, সবাই হাতে কলম দিয়ে লিখতে পারে না। এগুলো অনেক উন্নত কাজ। তাহলে যত পেশির উন্নত কাজ আছে সব পেশির কার্যকলাপ বা উন্নত কার্যকলাপ সবগুলো কার বৈশিষ্ট্য? সেরেব্রামের বৈশিষ্ট্য। আর কি? যত সহজাত বৈশিষ্ট্য সবগুলোকে এক্সপ্রেস করা, সহজাত বৃত্তিকে প্রকাশ করা। তাহলে দেখো এটা কত সুন্দর কাজ সেরেব্রাম। আমরা এগুলো পড়তে এত সময় নেই, বাট এগুলো পড়া কিন্তু তুলনামূলক সোজা এবং কারো এখানে ভুল করার কোনো চান্স নাই। দেখবা বই যখন পড়ছে আমার ক্লাসের পর,
তখন বই পড়া লাগছে না, ন্যাচারালি সলভ করতে পারছো যে यार এগুলো তো বুঝে গেছি। আসো থ্যালামাস, তাহলে এটা যদি আমার সেরেব্রাম হয়, এটা যদি আমার সেরেব্রাম হয়, তাহলে সেরেব্রামের ঠিক নিচে যে অঞ্চলটা পড়ে আছে, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার নাম হচ্ছে থ্যালামাস। থ্যালামাসের নিচে এখানে যে অঞ্চলটা আছে সেটা থ্যালামাসের নিচে থাকে, এই যে থ্যালামাসের নিচে দেখো, এই যে থ্যালামাসের নিচে, এই যে থ্যালামাসের নিচে যে অঞ্চলটা এখন দেখতে পাচ্ছ, যেটাকে আমরা চাইলে একটু কালার করে দিতে পারি, বোঝানোর জন্য একটু কালার মেরে দেই। এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার হাইপোথ্যালামাস। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে হাইপো, কারণ হাইপো মানে নিচে, ও যেহেতু থ্যালামাসের নিচে আছে তাই ওর নাম হয়ে গেছে হাইপোথ্যালামাস। তাহলে বড়টা হচ্ছে থ্যালামাস, ছোটটা হচ্ছে হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাসের ইনফরমেশন কি? আমাদের বডিতে যা কিছু ঘটছে, ধরো এখানে আমার একটা হাত আছে, এখানে আমার একটা হাত আছে, এই একটা আমার হাত, তা আমার হাতের ভেতরে একটা ঘটনা ঘটলো, এখানে এখানে একটা মশা বসছে, তাহলে এই মশাটার যে ইনফরমেশন সেটা ব্রেনে নিয়ে যেতে হবে না? তো সুন্দর করে স্পাইনাল কর্ড হয়ে, সুষুম্না কাণ্ড হয়ে উপর দিকে উঠে আসবে এবং থ্যালামাসে কি টোকা দিবে যে থ্যালামাস ভাই, থ্যালামাস ভাই, রুমে ঢোকার চেষ্টা করতেছে। ধরো এই বোর্ডটা হচ্ছে থ্যালামাস, ওই পার হচ্ছে সেরেব্রাম বসা আছে, আমি একটা ইনফরমেশন, আমি কি বলবো? থ্যালামাস ভাই, থ্যালামাস ভাই। বলে কি ভাই, একটা খবর ছিল ভাই, গায়ের মধ্যে মশা বসছে ভাই, একটু সেরেব্রামকে জানাবেন, ও অ্যানালাইসিস করে বলতে আমি কি করব এখন। থ্যালামাস হচ্ছে এমন একটা জায়গা যার পারমিশন ছাড়া, যার পারমিশন ছাড়া আপনার সেরেব্রামে কোনো ধরনের ইনফরমেশন পৌঁছাবেই না অ্যানালাইসিস করার জন্য, নেভার। থ্যালামাসের পারমিশন ছাড়া কখনো কোনো ইনফরমেশন সেরেব্রামে যাবে না। থ্যালামাস অনেকটা গেট কিপারের মতো, বাসার দারোয়ানের মতো। যখন নতুন বন্ধুর বাসায় যাও, বন্ধুর নতুন বাসা নিছে, সেখানে যখন তুমি ঢুকতে যাবা ঢাকা শহরে, দেখবা গেটে তোমার কার দিচ্ছে, এ কার বাসায় যাবেন, ফ্ল্যাট কত বলেন, আমি ফোন দিচ্ছি দাঁড়ান। সে দেখবো কথা বলছে, একটু টেলিকমে কথা বলছে, কথা ইন্টারকমে কথা বলার পর বলছে হ্যাঁ তাহলে এখন যান। থ্যালামাস হচ্ছে ওই টাইপের, যে কোনো ইনফরমেশন যদি কখনো ঢুকতে চাই সেরেব্রামের মধ্যে, অবশ্যই থ্যালামাস হয়ে যেতে হবে। এই ফাংশনটাকে বলা হয় রিলে সেন্টার। ওকে কি বলা হয় এই জন্য? রিলে সেন্টার, কারণ ও ইনফরমেশন গুলোকে সেরেব্রাম পর্যন্ত রিলে করে, পাঠায়। ও যদি না থাকে, থ্যালামাস যদি কাজ না করে, তবে ইনফরমেশন কিন্তু আপ ডাউন করবে, উল্টাপাল্টা ইনফরমেশন একটা এক জায়গায় চলে যাবে। থ্যালামাস হচ্ছে একদম স্টেশন মাস্টারের মতো, বলে দিবে কে কোথায় যাবে কাজ করার জন্য। ও পারফেক্ট রিলে সেন্টার গেল। এরপর নেক্সট ও আর কি কাজ করো, থ্যালামাসের কাজগুলো পড়ার জন্য আমরা সবাই SP3 দিয়ে পড়ার চেষ্টা করি। SP3 কথাটা মানে কি? একটা এস আর তিনটা পি। তো এই তিনটা পি আমরা কেন পড়ি? প্রথম যে এস আছে, সে প্রথম এস দিয়ে যে নামটা, সেটা হচ্ছে স্লিপকে ভাঙা, স্লিপকে ভাঙা। তাহলে যে কোনো মানুষকে ঘুম থেকে জাগায় তোলা কার কাজ? থ্যালামাসের কাজ। থ্যালামাস বললেই তুমি ঘুম থেকে উঠবা, নাহলে তুমি আজীবন কোমাতে থাকবা। থ্যালামাসের কাজ কত ইম্পর্টেন্ট দেখেন। এরপরের পি দিয়ে হচ্ছে পার্সোনালিটি। পার্সোনালিটি কথাটার মানে হচ্ছে ব্যক্তিত্ব। আপনি এখানে আপনার ব্যক্তিত্ব প্রকাশ করবেন, যে আপনি কেমন ধরনের লোক, থ্যালামাস প্রকাশ করতে সাহায্য করবে। এরপরের দিয়ে হচ্ছে পেইন। পেইন মানে ব্যথা যন্ত্রণাকে অনুভব করানো হচ্ছে থ্যালামাসের কাজ। পরের পি হচ্ছে প্রেসার। প্রেসার কথাটার মানে হচ্ছে চাপ জাতীয় যে কোনো অনুভূতি যদি কখনো থাকে, হাতে চাপ দেওয়া, কোথায় চাপ খাওয়া, এই চাপ জাতীয় জিনিসগুলোকে ফিল করানো হচ্ছে থ্যালামাসের কাজ। তাহলে থ্যালামাস ওভারভিউ করলে আমরা কি শিখলাম? এক, থ্যালামাস সেরেব্রামের গেট কিপার হিসেবে কাজ করে। কোন একটি ইনফরমেশন যদি কখনো সেরেব্রামে যেতে চায়, হি নিডস টু গো থ্রু থ্যালামাস। তাহলে থ্যালামাস এটাকে রিলে করে, তাই ওকে রিলে সেন্টার বলা হয়। থ্যালামাসের কাজ কি? ওকে আমরা SP3 দিয়ে শিখতে পারি। প্রথম এস দিয়েও স্লিপ ভাঙাতে সাহায্য করবে, পরের পি দিয়ে ও পার্সোনালিটি এক্সপ্রেস করতে সাহায্য করবে, পরের পি দিয়েও পেইন বুঝতে সাহায্য করবে, পরের পি দিয়েও প্রেসার বুঝতে সাহায্য করবে। তাহলে স্লিপ ভাঙতে যদি থ্যালামাস সাহায্য করে, তাহলে স্লিপ আনতে সাহায্য করে কে? মাথা রাখবেন, আমাদের ঘুমকে নিয়ন্ত্রণ করে বা ঘুমকে কন্ট্রোল করে হচ্ছে হাইপোথ্যালামাস। বা তুমি ঘুমাবা নাকি ঘুমাবা না, এটা হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ। কিন্তু ঘুম থেকে উঠবা নাকি উঠবা না, এটা হচ্ছে থ্যালামাসের কাজ। তাহলে ঘুমাতে যাওয়া হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ, আর ঘুম থেকে উঠানো হচ্ছে থ্যালামাসের কাজ। পরীক্ষা আসতে পারে, ভুল করবা না। এর পাশে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হচ্ছে কাজের দিক থেকে
যতগুলো অঙ্গ আমরা পড়বো আজকে ব্রেনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। ওর নাম হাইপোথ্যালামাস কেন? কারণ সে থাকে থ্যালামাসের নিচে। যার অবস্থান থ্যালামাসের নিচে তার নাম হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস অনেকগুলো কাজ করে, তার মধ্যে একটা কাজ হচ্ছে সে ইমোশনকে ব্যাখ্যা করে। ইমোশন। সে আরেকটা কাজ করে কি, সে কিছু হরমোন উৎপাদন করে। হরমোন উৎপাদন, ওরে বাবা অনেক গুরুত্বপূর্ণ কাজ হরমোন উৎপাদন। ও আর কি করে? ও হচ্ছে আপনার বডির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাপমাত্রা। এতটুকু পর্যন্ত আপাতত আমাদের জানলে আমাদের মোটামুটি হাইপোথ্যালামাস রিলেটেড কাজগুলো ক্লিয়ার হবে। গেল প্রথমটা। নাম্বার 1, ও ইমোশনটা কিভাবে কন্ট্রোল করে? ও তোমার বডিতে খুব অদ্ভুত অদ্ভুত ফিলিংস ক্রিয়েট করে, যেমন রাগ, ইমোশন, ঘৃণা, ভালোবাসা হতে পারে, ঈর্ষা হইতে পারে, তারপর আবার কি হতে পারে, আপনার প্রতি তোকে দেখলে আমার গা জ্বলে, গা জ্বলা হইতে পারে। তারপর কি দেখলে, তোরে দেখলে আমার অনেক তো ক্রাশ ফিলিংস, যেটা ক্রাশ ফিলিংস, যে তোকে দেখলে আমার তোর উপর আমি ক্রাশ খাইছি। উফ, কি সুন্দর একটা মেয়ে রে ভাই। এই যে বলি কথাটা, অদ্ভুত ফিলিংস গুলাকে এক্সপ্রেস করা কার কাজ? ওর কাজ। তাহলে যে কোনো প্রকার ইমোশনাল জিনিসকে ফিল করানো হচ্ছে ওর কাজ। বুঝতে পারছেন? হরমোন এখানে আসি। ও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ 2টা নিউরো হরমোন বানায়। নিউরো হরমোন বানায়। তো নিউরো হরমোন গুলা কি? একটা হচ্ছে এডিএইচ, আমরা ওর কাজ নিয়ে পড়বো, যারা আগে থেকে পড়ে ফেলেছে ভালো। আর একটা হচ্ছে অক্সিটোসিন। তো তোমরা একটু অক্সিটোসিনের কাজটা শিখে রাখতে পারো। অক্সিটোসিনকে বলা হয় হচ্ছে লাভ হরমোন। যে কোনো প্রকার ভালোবাসা বা তীব্র আকর্ষণকে ব্যাখ্যা করা হচ্ছে অক্সিটোসিনের কাজ। তো অক্সিটোসিন যখন তুঙ্গে থাকে, অক্সিটোসিন যখন একদম পিক লেভেল বা শীর্ষ অবস্থায় থাকে বা অনেক বেশি মাত্রায় থাকে, তখন তুমি তোমার ভালোবাসার মানুষকে খুব জড়াই ধরতে পছন্দ করো। মানে দেখবো ওকে যারা থাকতে হয়, নিঃশ্বাস নিতে পারতেছ না ওকে ছাড়া, তুমি পাগল পাগল লাগতেছে। অক্সিটোসিনের কাজ খুব 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 পাওয়ারফুল। ও তোমাকে প্রেমে ফেলে দিবে, ও তোমাকে অ্যাটাচ করে ফেলবে দুনিয়ার সাথে। অক্সিটোসিন খুব ডেঞ্জারাস, এটাকে কন্ট্রোল করা অনেক টাফ। যেমন এই অক্সিটোসিন বাড়ে একটা স্বাভাবিক কন্ডিশনে, যারা আফটার প্রেগনেন্সি বা গর্ভাবস্থা শেষে, আফটার প্রেগনেন্সি, একটা মায়ের এই অক্সিটোসিন লেভেলটা এত বেশি বেড়ে যায়, মা তার সন্তানকে পাগলের মতো ভালোবাসে। তার সন্তানের হাগু তার অনেক ভালো লাগবে, তার সন্তানের কান্না, তার সন্তানের বিরক্তি, তার সন্তানের যত অ্যাক্টিভিটি সব ভালো লাগবে। সন্তান যতই জ্বালাক, প্রথম 6-7 মাস অক্সিটোসিন লেভেল এত বেশি থাকে। মা যেমন ব্রেস্ট ফিডিং করানো, তোমরা হয়তো ভাবো বাচ্চারা মায়ের বুকে দুধ খাচ্ছে, কত সুন্দর দৃশ্য। মার কিন্তু ব্রেস্ট ফিডিং করাতে অনেক কষ্ট হয়। ব্রেস্ট ফিডিং করানো বা বাচ্চাকে দুধ খাওয়ানো অনেক পেইনফুল একটা কাজ। বাট মা তারপরও করাই যাচ্ছে কেন? ডিউটির জন্য। মা অনেক দায়িত্বশীল, তাই না? মা অক্সিটোসিনের প্রভাবে আছে। অক্সিটোসিনের প্রভাবে সে দুনিয়ার যে কোনো জ্বালা যন্ত্রণা সব উপেক্ষা করে ভালোবাসতে পারবে। এই অক্সিটোসিন ছেলেদের অনেক কম থাকে, মেয়েদের অনেক হাই লেভেলে থাকে। তাই মেয়েরা যদি কখনো কোনো জিনিসকে পছন্দ করে ফেলে, সেটাকে একদম অ্যাটাচড হয়ে যায় আর কি, বিকজ অফ অক্সিটোসিন। এরপর তাপমাত্রা, এটা তোমার বডির ঠান্ডা লাগা, গরম লাগা এগুলোকে কন্ট্রোল করে। গরম লাগা, ঠান্ডার অনুভূতি সবগুলোকে কন্ট্রোল করে ও। ও তোমার ফিভারকে কন্ট্রোল করে, জ্বর আসাকে কন্ট্রোল করে। ও তোমার বডিতে শীত শীত লাগাকে কনভার্ট, মানে যত ধরনের টেম্পারেচার রিলেটেড জিনিসপত্র সবগুলো হচ্ছে হাইপোথ্যালামাস কন্ট্রোল করে। তাহলে দেখো হাইপোথ্যালামাসের কাজের পরিধি এত বেশি, পরীক্ষায় যখন প্রশ্ন আসে সবাই ডাউট খায় যে হাইপোথ্যালামাস আসলে কি কাজ করে। তাহলে হাইপোথ্যালামাস আমাদের অনুভূতি, ইমোশন গুলোকে এক্সপ্রেস করে, হরমোন গুলাকে দেখায়। 2টা গুরুত্বপূর্ণ হরমোন, অক্সিটোসিনের কাজ আমরা পড়েছি, অক্সিটোসিনের আরো অনেক কাজ আছে। আর তাপমাত্রা গুলোকে নিয়ন্ত্রণ করে। তাহলে অগ্র মস্তিষ্ক পর্যন্ত আমাদের কাজ ডান। এরপরে মধ্য মস্তিষ্ক, এটা পরীক্ষার জন্য সব থেকে লেস ইম্পর্টেন্ট। এটা পরীক্ষার জন্য একদম লেস ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসবে না। এটা অনেক কমপ্লেক্স স্ট্রাকচার। তোমরা শুধু এখান থেকে তার অংশগুলোর নাম পড়বা, টেকটাম, সেরেব্রাল পেডান্টাল, সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এটা নিয়ে একটু পড়াশোনা পরে আছে, ভেন্ট্রিকল ওখানে পড়াবো আমরা। বাট শুধুমাত্র নামগুলো এখান থেকে জানবা, বাট একটু শিখবা। যদি কখনো তোমাকে বলে শ্রবণ এটা কার কাজ, তাহলে পেরে যাওয়ার কথা। শ্রবণ হচ্ছে কান দিয়ে হয়, কান থেকে টেম্পোরাল লোবে। তাহলে শ্রবণ কার কাজ? শ্রবণ হচ্ছে টেম্পোরাল লোবের কাজ তথা সেরেব্রামের কাজ। আবার যদি তোমাকে কখনো বলে দর্শন কার কাজ,
দেখা, কোনো জিনিসকে দেখা, কোনো জিনিসকে বোঝা, এটা কি ধরনের জিনিস? দেখা কার কাজ? এটা হচ্ছে অক্সিপিটাল লোবের কাজ। অক্সিপিটাল লোবের কাজ মানে কার কাজ? সেরেব্রামের কাজ। কিন্তু তখন ও যদি পরীক্ষায় প্রশ্ন করে যে দর্শন এবং শ্রবণ এই দুইটা জিনিসকে, দর্শন এবং শ্রবণ এই দুইটা জিনিসকে একই সাথে যদি কেউ সমন্বয় করতে পারে তবে সেটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। শুভ ভাই, এই কথাটার মানে কি? আমি এতটুকু পর্যন্ত বুঝলাম যে আপনি বলতে চাচ্ছেন শ্রবণ টেম্পোরাল লোব, বুঝছি ভাই, শুনতে সাহায্য করে কান, টেম্পোরাল লোব। শুভ ভাই, দেখতে সাহায্য করে অক্সিপিটাল লোব, তাও মেনে নিলাম। দর্শন আর শ্রবণকে সমন্বয় করে ভাই, বুঝতে পারি নাই। যখন তুমি দুনিয়াতে কোনো ঘটনা দেখো, সেই ঘটনা থেকে দুইটা ইনফরমেশন বের হয়ে আসে, একটা তার সাউন্ড আর একটা তার মুভমেন্ট বা দর্শন। এই যে আমি তোমার সামনে হাঁটছি, কথা বলছি, চিন্তা করে দেখো তোমার ব্রেনে একই সাথে দুটি ইনফরমেশন যাচ্ছে। এক, শুভ ভাইয়ের ছবি, শুভ ভাইয়ের হাঁটাহাঁটি, শুভ ভাইয়ের বোর্ডের লেখা, এসব। আরেকটি ইনফরমেশন যাচ্ছে, শুভ ভাই কথা বলছে। দুইটি ইনফরমেশন ব্রেনে যদি আলাদা আলাদাভাবে প্লে হয়, বা আলাদা আলাদা প্লেয়ার বা আলাদা আলাদা মোবাইলে সাউন্ড বক্সে যদি প্লে হয়, আলাদা আলাদা ভাবে যদি এটাকে কন্ট্রোল করা হয়, তাহলে কি হবে জানেন? দেখবো আমি কথা বলে ফেলছি আ এ ও আ এ ও আ, গোলমাল মুভির মতো। গোলমাল মুভিতে একটা অ্যাক্টর আছে আ এ ও এরকম কথা বলে। দেখবো আমি মুখ টুক নাড়ায় ফেলছি, তুমি তার 2 মিনিট পর শুনতেছো ই হা হু হি 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 হি। কিন্তু খেয়াল করে দেখো, আমরা যখন লিপসিং করি, এই দুইটা জিনিসকে আমার লিপসিং এবং আমার লিপসিং থেকে বের হওয়ার সাউন্ড, এটা ব্রেন মাথায় এত সুন্দর করে সিনক্রোনাইজ করে যে তোমার কখনো মনে হয় না যে সাবটাইটেল ডিলে করতেছে, যে তুমি পরে সাউন্ড শুনতেছো আগে ভিডিও দেখতেছো, এরকম কখনোই হয় না। আমরা সাউন্ড আর ভিডিও একসাথে বোঝার চেষ্টা করি আমাদের ব্রেনের মাধ্যমে। এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের কাজ। ও শ্রবণ এবং দর্শনের মধ্যে মধ্যস্থতা করে, দুইটাকে ব্রেন একসাথে প্লে করার চেষ্টা করে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা দেখবা রাস্তার অপর পাশ থেকে তোমার যখন বন্ধু দিবে হাই, তুই আগে দেখবি বন্ধু হাত নাড়াইতেছে, অনেকক্ষণ পরে তুমি হাইটে চলে যাচ্ছ, শুনবা পিছন থেকে হাই, দেখবে পিছনে বন্ধু নাই, তখন হেঁটে চলে গেছে। দুটো উল্টাপাল্টা সিনক্রোনাইজেশন হবে, একসাথে সিনক্রোনাইজ করা হচ্ছে মধ্য মস্তিষ্কের কাজ। এরপর আমরা চলে যাব পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের মোট 3টা অংশ আছে, সেরেবেলাম, পন্স, মেডুলা অবলাঙ্গাটা। সবার আগে আমরা চলে যাব সেরেবেলামের কাছে। তাহলে আমরা এই ছবিটা তুলেছি পেছন থেকে, আমি এভাবে দাঁড়িয়ে আছি, তুমি ছবি তুলেছো, তুমি এখন উপরের যে অংশটা দেখতে পাচ্ছ এরকম, এই অংশটা হচ্ছে সেরেব্রাম, আর এটা হচ্ছে সেরেবেলাম, এই দুই পাশে। তাহলে এটা উপরে যা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেরেব্রাম। তাহলে এটা কি? এটা হচ্ছে সেরেব্রাম, অগ্র মস্তিষ্ক। তার ঠিক নিচে যেটা আছে এটা হচ্ছে সেরেবেলাম। তাহলে এটা হচ্ছে বাম সেরেবেলাম, বাম সেরেবেলাম, আর এটা হচ্ছে ডান সেরেবেলাম। এই দুইটা সেরেবেলামকে যুক্ত করার জন্য আমাদের কাছে একটা ফাইবার আছে, এই যে ফাইবার বা স্নায়ু আছে, যে স্নায়ুগুলো দ্বারা দুইটা সেরেবেলাম যুক্ত থাকে, সেই স্নায়ুগুলোর নাম হচ্ছে ভার্মিস। তাহলে ভার্মিসের সাহায্যে আমাদের বাম সেরেবেলাম এবং ডান সেরেবেলাম পরস্পর যুক্ত থাকে। এই সেরেবেলামের কাজ কি? এই সেরেবেলামের কাজ হচ্ছে আমাদের পেশির কে নিয়ন্ত্রণ করা, আমাদের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করা, আমাদের চলাফেরাকে নিয়ন্ত্রণ করা। মানে স্বাভাবিক কাজ, উন্নত কাজগুলো না, যে পেশিকে নিয়ন্ত্রণ, দাঁড়ায় থাকা, বসে থাকা, উঠা, এদিক ওদিক তাকানো, এই যে নর্মাল কাজগুলো সবগুলো হচ্ছে সেরেবেলামের কাজ। বাট খুব হায়ার অর্ডারের পেশির কাজ, পেশির কার্যকলাপকে কন্ট্রোল করা কার কাজ? কলম ধরা, কলম ঘোরানোটা সবাই পারে না, চশমা খোলা, চশমা ভাঁজ করা, এরকম এরকম করা, তারপর তাকানো, অনেক দূরে ক্রিকেট ব্যাট দেখে তার সে ক্রিকেট ব্যাটে তাকায় মারায়, খুব ফাইন কাজগুলো সেরেব্রামের কাজ। আর নর্মাল কাজ উঠা বসা চলাফেরা ভারসাম্য এগুলো হচ্ছে সেরেবেলামের কাজ। পরীক্ষা আসতে পারে সেরেব্রামের পেশি আর সেরেবেলামের পেশি নিয়ন্ত্রণের পার্থক্য কোথায়? সেরেবেলাম স্বাভাবিক কাজগুলো করে,
চলাফেরা, হাঁটা চলা, ভাবভঙ্গি, উঠানামা, এইসব জিনিস সেরেবেলামের কাজ। বাট বাকি যত উন্নত সেরেবেলার কাজ আছে, বাকি যত উন্নত পেশির কাজ আছে, সবগুলো সেরেব্রামের কাজ, কখনো ভুল করবা না। এরপর আসে পন্স। পন্স হচ্ছে, একটু মনে রাখতে পারো, পন্সের প দিয়ে, পন্স ওয়ার্কস অ্যাজ এ রিফ্লেক্স সেন্টার। এটাকে রিফ্লেক্স সেন্টার হিসেবে কাজ করে। কোনো জায়গায় গরম লাগলো, হাত সরাই ফেললা, এই যে রিফ্লেক্স সেন্টার। ব্যারো রিসেপ্টার, অসমো রিসেপ্টার, যত ধরনের রিসেপ্টার মেকানিজম আছে, চোখের মধ্যে লাইট ফেলছো, চোখ ইনস্ট্যান্ট বন্ধ হয়ে গেছে, এই যত ধরনের রিফ্লেক্স আছে সব রিফ্লেক্স পন্সের আন্ডারে পড়ে। আর পন্স একটা চমৎকার কাজ করে, সে হচ্ছে শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে, কারণ পন্সে শ্বসনের দুইটা কেন্দ্র থাকে। পন্সে শ্বসনের দুইটা কেন্দ্র থাকে। একটা কেন্দ্রের নাম হচ্ছে অ্যাপনিউস্টিক বা অ্যানিউস্টিক, আরেকজনের নাম হচ্ছে নিউমোট্যাক্সিক। তাহলে দেখো দুইটা কেন্দ্র, অ্যাপনিউস্টিক, নিউমোট্যাক্সিক। এখন আসেন মেডুলা অবলাঙ্গাটা। মেডুলা অবলাঙ্গাটার কাজ হচ্ছে আমাদের বডিতে যত ধরনের স্বয়ংক্রিয় কাজ আছে, সকল প্রকার স্বয়ংক্রিয় কাজকে কন্ট্রোল করা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার কাজ। যত স্বয়ংক্রিয় কাজ তুমি একটা একটা করে বলো। যেমন তুমি বলতে পারো হৃদস্পন্দন, এটা স্বয়ংক্রিয়, এটা তুমি নিজে নিজে করো না, এটা অটোমেটিক হয়। তাহলে যত স্বয়ংক্রিয় কাজ সবগুলো মেডুলা অবলাঙ্গাটা করবে। যেমন বলতে পারো তুমি এখানে খাদ্য হজম করা, তুমি এখানে বলতে পারো মূত্র উৎপাদন, তুমি এখানে কার কথা বলতে পারো মূত্র উৎপাদন ছাড়া, হৃদস্পন্দন, হজম করা, মূত্র উৎপাদন, আর কি কি বলতে পারো। তুমি এখানে বলতে পারো বমি করা, তুমি এখানে বলতে পারো শ্বসন করা, শ্বসনের কেন্দ্র এখানেও আছে, এরাও শ্বসন নিয়ন্ত্রণ করে, শ্বসন। তুমি এখানে আর কি বলতে পারো, আর কি কি বলা যায়, আর কি কি অটোমেটিক কাজ হয়। পেরিস্টালসিসের কথা বলতে পারো, যেটা আমাদের পাকস্থলিতে হয়, ক্ষুদ্রান্তে হয়, খাবারগুলোকে হজম করার সময় কাজে লাগে, পেরিস্টালসিসের কথা এখানে বলতে পারো। মোদ্দা কথা, আমাদের বডিতে যত ধরনের স্বয়ংক্রিয় কাজ হয়, সকল ধরনের স্বয়ংক্রিয় কাজ হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার কাজ। আমার ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল শ্বসনের প্রধান কেন্দ্র কোথায় অবস্থিত, মাথায় রাখবা শ্বসনের প্রধান কেন্দ্র হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। দুইটা কেন্দ্র পন্সে আছে, বাট প্রধান কেন্দ্র বললে সবসময় উত্তর মেডুলা অবলাঙ্গাটা হবে। তাহলে মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা নিয়ন্ত্রণ করে? ক্ষুধা। তাহলে দেখো এটা এমন একটা কাজ, যেই কাজটা উন্নত না, নরমাল কাজকর্ম। তাহলে কারা কারা হতে পারে? মেডুলা অবলাঙ্গাটা ক্ষুধা নিয়ন্ত্রণ করে না, সেরেবেলাম করে না, সেরেব্রাম করে না, উত্তর হচ্ছে হাইপোথ্যালামাস। কারণ ক্ষুধা, তৃষ্ণা এগুলো হচ্ছে অনুভূতি। ক্ষুধা, তৃষ্ণা, ক্ষুধা এবং তৃষ্ণা এগুলো হচ্ছে অনুভূতি। তাই যে কোনো প্রকার অনুভূতি, ইমোশন, এগুলাকে হ্যান্ডেল করা হচ্ছে কার কাজ? হ্যান্ডেল করা হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ। মস্তিষ্ক সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? হৃদস্পন্দন নিয়ন্ত্রণ কেন্দ্র সেরেবেলাম না, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ কেন্দ্র সবসময় থাকবে মেডুলা অবলাঙ্গাটাতে, কারণটা স্বয়ংক্রিয় কাজ। পরিপাক নিয়ন্ত্রণ কেন্দ্র, হ্যাঁ, কারণ পরিপাক করা আমাদের হাতে না, এটা অটোমেটিক হয়, তাহলে এটা মেডুলা অবলাঙ্গাটা। হ্যাঁ, দিস ইজ কারেক্ট। স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ কেন্দ্র না, স্মৃতিশক্তি অনেক টাফ কাজ, কোনো কিছুকে মনে রাখা, অ্যানালাইসিস করা অনেক টাফ কাজ, এটা সেরিব্রামের কাজ। সেরিব্রাম এটা অনেক উন্নত। আর চলনের সমন্বয় সাধন করে থ্যালামাস না, চলনের কাজ সবসময় কার কাজ? সবসময় সেরেবেলামের কাজ। তাহলে সবগুলো ভুল, শুধু মাঝখানেরটা একমাত্র কারেক্ট। শিখে ফেললাম আমরা। নিচের কোনটি হাইপোথ্যালামাসের কাজ? তা আমরা জানি হাইপোথ্যালামাস সবসময় কি নিয়ে কাজ করে? আয়দার সে কোনো ইমোশন নিয়ে কাজ করবে, অথবা সে হরমোন নিয়ে কাজ করবে, অথবা সে টেম্পারেচার নিয়ে কাজ করবে। তাহলে চলো আমরা অপশনগুলো দেখি। অম্লক্ষারের ভারসাম্যতা না, এগুলো ওর কাজের মধ্যে পড়ে না। ঐচ্ছিক চলাফেরা না, ঐচ্ছিক চলাফেরা সবগুলো হচ্ছে মোটামুটি সেরেব্রাম সেরেবেলামই করে ফেলে। দেহের ভারসাম্য না, এটাও সেরেবেলামের কাজ, কিন্তু দেহ তাপ, দেখো তাপ আছে এখানে, টেম্পারেচার, তাহলে উত্তর হচ্ছে এটা। মস্তিষ্কের কোন অংশ মানবদেহের ভারসাম্য, দেখো ভারসাম্য, দেহভঙ্গি, চলাফেরা কথাগুলো উঠে আসছে, তাহলে উত্তর হবে এখানে সেরেবেলাম। কিন্তু যদি কখনো বলতো পেশির কার্যকলাপ, তাহলে পেশির কার্যকলাপ বললে তখন কিন্তু উত্তর হতো সেরেব্রাম।
তাহলে আশা করি সবার মস্তিষ্ক পর্যন্ত ক্লিয়ার। আমরা সেরেব্রাম পড়ে ফেলেছি, থ্যালামাস পড়েছি, হাইপোথ্যালামাস পড়েছি, মধ্য মস্তিষ্কের কাজ পড়েছি, সেরেবেলাম, পন্স, মিডল অবলাঙ্গাটা গান। এখন আমরা আসবো ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল হচ্ছে অর্থ গহ্বর। আমাদের মাথার মধ্যে এরকম কিছু ফাঁকা জায়গা আছে, সবার মাথার ভেতরে থাকে, ফাঁকা জায়গাগুলোকে বলা হয় ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকল গুলো কিভাবে থাকে আমি একটু তোমাদেরকে দেখাই। আমাদের মোট 4টা ভেন্ট্রিকল আছে, মোট 4টা ভেন্ট্রিকল। এগুলোকে 1 2 3 4 করে নামকরণ করা হয়। 4টা ভেন্ট্রিকল আছে। প্রথম দুটা ভেন্ট্রিকল থাকে হচ্ছে পাশাপাশি। প্রথম দুটো ভেন্ট্রিকল কোথায় থাকে? পাশাপাশি থাকে, পাশাপাশি থাকে। এটা হচ্ছে আমাদের বাম সেরিব্রাম ভেন্ট্রিকল, বা তুমি এটাকে বলতে পারো 1 নাম্বার ভেন্ট্রিকল। আর এটা হচ্ছে আমাদের ডান সেরিব্রাম ভেন্ট্রিকল, ডান সেরিব্রাম ভেন্ট্রিকল। তাহলে এটা 1, তাহলে এটা হচ্ছে 2, এবং এই দুইজন থাকে হচ্ছে সেরিব্রামের মধ্যে বা অগ্র মস্তিষ্কের মধ্যে। তো দেখছো তোমরা 1 আর 2 পাশাপাশি থাকে সব সময়, কারণ একজন বামে একজন ডানে পাশাপাশি আছে। তাই 1 আর 2 কে তোমরা একত্রে বলতে পারো পার্শ্বীয় ভেন্ট্রিকল। কেন পার্শ্বীয় ভেন্ট্রিকল বলছো? কারণ তারা সবসময় পাশাপাশি অবস্থান করে। তো এই ভেন্ট্রিকলের কাজ কি? তো তুমি যদি একটু ভেন্ট্রিকলের গঠনের দিকে তাকাও, তবে যে কোনো একটা ভেন্ট্রিকলকে তুমি যদি জুম করে দেখো বা ভালো করে বোঝার চেষ্টা করো, ভেন্ট্রিকলের এখানে কিছু সেল আছে। এই সেলগুলোর সমষ্টি বা এই কোষের যে সমষ্টিগুলো, এই কোষের যেই কালেকশন, কোষের এই কালেকশনকে বলা হয় হচ্ছে কোরয়েড প্লেক্সাস। কোরয়েড প্লেক্সাস। তাহলে কোষের কালেকশনের নাম কি? কোষের কালেকশনের নাম হচ্ছে কোরয়েড প্লেক্সাস। তাহলে আমাদের বাম সেরিব্রাম ভেন্ট্রিকল, ডান সেরিব্রাম ভেন্ট্রিকল পাশাপাশি থাকে, তারা পার্শ্বীয় ভেন্ট্রিকল এবং সেরিব্রামে থাকে। এদের গায়ের মধ্যে কোরয়েড প্লেক্সাস থাকে, যে কোরয়েড প্লেক্সাস থেকে প্রত্যেকদিন সিএসএফ ক্ষরণ করা হয়। সিএসএফ হচ্ছে একটা তরল, এটাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কেন বলে একটু আমরা পরে পড়বো। এটা একটা তরল যেটা সম্পূর্ণ ব্রেইন, মস্তিষ্ক, স্পাইনাল কর্ড সবকিছুতে ঘুরতে থাকে। এ প্রতিদিন কতটুকু সিএসএফ ক্ষরণ করে? ও প্রতিদিন সিএসএফ ক্ষরণ করতে থাকে, এবং ও সিএসএফ ক্ষরণ করে কতটুকু? প্রতিদিন অ্যারাউন্ড 500 ml প্রতিদিন। এর মধ্যে সিএসএফ সে শোষণ করে ফেলে কতটুকু বা কাজে লাগায় কতটুকু? শোষণ করে অ্যারাউন্ড হচ্ছে 350 ml প্রতিদিন। তাহলে এই ভেন্ট্রিকলের মধ্যে কতটুকু পড়ে থাকে? তাহলে আমাদের ভেন্ট্রিকলের মধ্যে তুমি পাবা কতটুকু? 150 ml প্রতিদিন। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন করে ভেন্ট্রিকল থেকে কতটুকু সিএসএফ ক্ষরণ করা হয়, উত্তর হচ্ছে ভেন্ট্রিকল থেকে প্রতিদিন প্রায় 500 ml সিএসএফ ক্ষরণ করা হয়। এই ক্ষরণ করার পর ওদেরকে কাজে লাগানো হয় কত? অ্যারাউন্ড 350 কাজে লাগানো হয়, বাকি 150 ভেতরে থেকে যায়, এবং তাদেরকে আমরা নানান ধরনের ডায়াগনস্টিক পারপাসে ডাক্তাররা ব্যবহার করি। যখন এরা সিএসএফ এ পরিপূর্ণ হয়ে যায়, ধরো এই সিএসএফ গুলো এখানে জমে গেছে, অনেক সিএসএফ তৈরি করা হয়ে গেছে, যদি কখনো এখানে সিএসএফ জমে যায়, যদি এখানে কখনো সিএসএফ জমে যায়, তাহলে আমরা কি জানি? টাঙ্কি যদি কখনো পূর্ণ হয়ে যায়, তবে সে টাঙ্কি উপচায় পানি পড়ে না? সেই জায়গা থেকে যখন এই ভেন্ট্রিকল গুলো পূর্ণ হয়ে যায়, তখন সিএসএফ গুলো বাইরে বের হয়ে আসা শুরু করে, এবং তারা বাইরে বের হয়ে এসে জমা পড়ে থার্ড ভেন্ট্রিকলের সাথে। তাহলে এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। তাহলে এই যে 3 নাম্বার ভেন্ট্রিকল আছে, 3 নাম্বার ভেন্ট্রিকল কোথায় থাকে? এটা হচ্ছে তৃতীয় ভেন্ট্রিকল। তৃতীয় ভেন্ট্রিকল, এই যে তৃতীয় ভেন্ট্রিকলটা আছে, এই তৃতীয় ভেন্ট্রিকল কোথায় থাকে? তৃতীয় ভেন্ট্রিকল থাকে আমাদের থ্যালামাস এবং মধ্য মস্তিষ্ক জুড়ে অবস্থান করে। দুই জায়গাতেই তাদেরকে পাওয়া যায়, মধ্য মস্তিষ্ক জুড়ে অবস্থান করে। এবং যেই নালী দিয়ে এই সিএসএফ গুলা নেমে আসছে, বা যেই নালী দিয়ে ডান বাম বা পার্শ্বীয় ভেন্ট্রিকল 3 নাম্বার ভেন্ট্রিকলে যুক্ত, এই নালীটাকে বিজ্ঞানী মনরো আবিষ্কার করেছিলেন, তাই এটাকে নাম দিয়েছিলেন উনি মনরোর ফোরামেন। মনরো ফোরামেন, ফোরামেন মানে গর্ত বা নালী। যখন এরকম জমতে 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 3 নাম্বার ভেন্ট্রিকলও সিএসএফ দ্বারা পূর্ণ হয়ে যাবে,
তখন এই 3 নাম্বার ভেন্ট্রিকেলের ভেতরে জমে থাকা সিএসএফ গুলো আবার নিচের দিকে নেমে আসবে। জমে আসবে কার কাছে? জমে আসবে চতুর্থ ভেন্ট্রিকেলের কাছে। আর এই চতুর্থ ভেন্ট্রিকেল কোথায় থাকে? থাকে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কে। পশ্চাৎ মস্তিষ্কে। যেই নালী দিয়ে তারা পশ্চাৎ মস্তিষ্কে প্রবেশ করেছে সেই নালীটার নাম হচ্ছে অ্যাকুইডাক্ট, অথবা এটাকে অনেক সময় অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াসও বলা হয়। তোমরা শুধু অ্যাকুইডাক্ট নামেই জানতে পারো, বা অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। এই জিনিসটা নেমে আসছে কোথায়? নেমে আসছে আস্তে আস্তে আপনার চতুর্থ ভেন্ট্রিকেলে নেমে আসছে। এই যে চতুর্থ ভেন্ট্রিকেলে নেমে আসলো, নেমে আসলো, নেমে আসলো, নেমে আসলো, নেমে আসলো, নেমে আসলো। এখন তারা কোথায় যাবে? তাদের যাওয়ার রাস্তা মোট দুইটা। এক, তারা সমস্ত ব্রেনের মধ্যে ঘুরতে পারে, অথবা দুই, তারা সুষুম্না নালী দিয়ে প্রবাহিত হতে পারে। তাহলে তার রাস্তা দুইটা। এক, তারা সুষুম্না নালী দিয়ে প্রবাহিত হবে, সুষুম্না নালী দ্বারা প্রবাহিত হবে, অথবা তারা আমাদের মস্তিষ্কের ভেতরে একটা জায়গা আছে, যেই জায়গাটাকে বলা হয় সাব অ্যারাকেনয়েড স্পেস। সাব অ্যারাকেনয়েড স্পেস, এই সাব অ্যারাকেনয়েড স্পেস দিয়ে সে প্রবাহিত হবে। তাহলে দেখা যায় আমাদের এই সিএসএফটা আমাদের ব্রেনের সাব অ্যারাকেনয়েড স্পেস দিয়ে প্রবাহিত হবে বা সুষুম্না নালী দিয়ে প্রবাহিত হবে, এবং সমস্ত ব্রেনকে তারা পুষ্টি যোগাতে থাকবে। এভাবেই কন্টিনিউয়াসলি আমাদের সিএসএফ ফ্লো হয়। তাহলে কেন তার নাম সিএসএফ হইল? কারণ তার জন্ম কোথায়? তার জন্ম হচ্ছে সেরিব্রামে। তার শেষ কোথায়? তার শেষ হচ্ছে স্পাইনাল নালীতে। স্পাইনাল নালীতে। এই সব কিছু মিলায় তার নাম আমরা কি দিছি? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। তাহলে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ভেন্ট্রিকেল গুলা কি এবং সেরিব্রো স্পাইনাল ফ্লুইড কি দ্বারা প্রবাহিত হয়। পরীক্ষা আসবে এবং আসলে ভুল করা যাবে না। এখন একটু খেয়াল করে দেখো, এখানে অনেকগুলো কথাবার্তা লেখা আছে, তোমরা পড়বা, বাট তোমাদের জন্য আমি এগুলো পড়িয়ে ফেলেছি অলরেডি। কোথায় কোথায় থাকে? মস্তিষ্কের গহ্বর মানে ভেন্ট্রিকেল, সুষুম্নাকাণ্ডের নালীতে থাকে, আর সাব অ্যারাকেনয়েড স্পেসে থাকে। কতটুকু পরিমাণ পাওয়া যায়? 150 ml পাওয়া যায়, বাট ক্ষরণ করে কত? 500, শোষণ হয় 350। পিএইচ কত? রক্তের কাছাকাছি, প্রায় 7.33। শেষ। তাহলে দেখো আমরা সলভ করি প্রশ্নগুলো একটু। এটা হচ্ছে ছবি, যদি এই ছবিটা খুবই বিশ্রী, সবাই আমার ছবিটা ফলো করার চেষ্টা করবা যে আমি কিভাবে তোমাদেরকে বুঝালাম। হাউ ডাজ ইট ফ্লো? তাহলে দেখো, মানুষের মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড আবৃতকারী আবরণের নামকে আমরা সবাই জানি মেনিনজেস। উত্তর। পার্শ্বীয় ভেন্ট্রিকেল কোনটি দিয়ে 3 নাম্বার ভেন্ট্রিকেলের সাথে যুক্ত হয়? তাহলে খেয়াল করে দেখো, পার্শ্বীয় ভেন্ট্রিকেল কোন ছিদ্র দিয়ে বা কোন নালী দিয়ে 3 নাম্বার ভেন্ট্রিকেলে যুক্ত হচ্ছে? উত্তর হচ্ছে ফোরামেন অফ মনরো বা মনরোস ফোরামেন। এই যে ফোরামেন অফ মনরো। আর যদি কখনো তোমাকে প্রশ্ন করে, যদি দুইটা অপশন সেম, যে 3 নাম্বার আর 4 নাম্বার যুক্ত হয় কি দিয়ে? উত্তর হচ্ছে অ্যাকুইডাক্ট দিয়ে কানেক্ট হয়। নিচের কোনটি সিএসএফ ধারণ করে? আমরা সবাই জানি ভেন্ট্রিকেলের মধ্যে সিএসএফ থাকে, তাহলে এখানে থাকে সুষুম্নাকাণ্ডের কেন্দ্রনালী। হ্যাঁ, সুষুম্নাকাণ্ডের কেন্দ্র থাকে না। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড কেন হবে? সাব অ্যারাকেনয়েড, হ্যাঁ থাকে, বাট সাবডুরাল স্পেসে কখনো থাকে না। তাহলে উত্তর হচ্ছে এটা, এই জায়গায় কখনো সিএসএফ পাওয়া যায় না। তাহলে এই হলো আমাদের আজকের লেকচার। মস্তিষ্ক, মস্তিষ্কের গঠন, মস্তিষ্কের অংশের কাজ, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড এবং ভেন্ট্রিকেলের প্রবাহ। আশা করি সবার কাছে আজকের লেকচার যদি একবার কানে শুনে বই পড়ো, আর কখনো কনফিউশন হওয়ার কথা না। মোটামুটি বেস্ট প্রোভাইড করা হয়েছে, যাতে বেসিক থেকে একদম টপ পর্যন্ত মোটামুটি তুমি কভার করতে পারো। দ্যাটস অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ। দেখা হচ্ছে আমাদের লেকচার 3 তে আবার।